গভীর জঙ্গলে তারা অপেক্ষা করে আছে মানুষের শিকার করার জন্য। থাইল্যান্ডের এই গভীর জঙ্গলে হঠাৎ করেই শুরু হয় একের পর এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। তাও আবার সাধারণভাবে নয়, খুবই খারাপভাবে। রক্তে ভেজা হেলমেট, কাটা আঙুল আর জঙ্গলের মধ্যে পড়ে থাকা মানুষের শরীরের টুকরো, এই সব কিছু যেন ইঙ্গিত দিচ্ছিল এই জঙ্গলে কিছু অস্বাভাবিক জিনিস রয়েছে। কারণ এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এমন এক নরখাদক আদিবাসী গোষ্ঠী যারা মানুষকে শুধু হত্যা করে না, তাদের নিয়ে এক ভয়ঙ্কর খেলা খেলতে ভালোবাসে, যেটা হয়তো স্বপ্নেও ভাবা যায় না। আর দুর্ভাগ্যবশত কয়েকজন বন্ধু ছুটি কাটাতে গিয়ে নিজেদের অজান্তেই ঢুকে পড়ে সেই নিষিদ্ধ জঙ্গলের একেবারে গভীরে। সেখান থেকে শুরু হয় বেঁচে থাকার এক ভয়ঙ্কর লড়াই। থাইল্যান্ডের একটি গভীর জঙ্গল দেখা যায়। জঙ্গলে গাছ কাটার কাজ নিয়ে প্রচুর শ্রমিক ভীষণ ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেই তাদের মধ্যে একজন ট্রাক ড্রাইভারের চোখ পড়ে একটা ছোট্ট ছেলের উপর। ছেলেটিকে দেখে তার একটু অদ্ভুত মনে হয়, কিন্তু সে সেদিকে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ তারা তাদের গাছ কাটার কাজে ভীষণ ব্যস্ত। কিছুক্ষণ পর সে তার একজন সহকর্মীর চিৎকার শুনতে পায়। তার মনে হয় নিশ্চয়ই সে কোনো বিপদে পড়েছে, কারণ আমরা সবাই জানি জঙ্গলে ভয়ঙ্কর জীবজন্তুর আনাগোনা তো লেগেই থাকে। সে তার চিৎকার শুনেই তার গাড়ি থেকে নেমে আসে এবং একটা কুড়াল নিয়ে তার সহকর্মীকে খুঁজতে সামনের দিকে এগিয়ে যায়। तुम ठीक हो টমি? সে কিছুটা এগোতেই সামনে যা দৃশ্য দেখে, তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। মাটিতে পড়ে আছে তার সঙ্গীর রক্ত ভেজা হেলমেট আর একটা কাটা আঙুল। এই ভয়ানক দৃশ্য দেখার পর কোনো সুস্থ মানুষের পক্ষে ঠিক থাকা একেবারেই অসম্ভব। তখনই সে নিজের প্রাণ বাঁচানোর আশায় উল্টো দিকে দৌড়াতে শুরু করে। গর্তটা দেখে মনে হচ্ছে যেন এটা কোনো জীবজন্তু ধরার ফাঁদ। সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আবারও সামনের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু ভাগ্য ভালো না থাকলে কোনো কিছুই ভালো হয় না। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর আদিবাসী। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে একটু আগেই কোনো মানুষের বুক চিরে রক্ত খেয়ে এসেছে। এই লোকটি কাজ করতে করতে যে ছেলেটিকে দেখেছিল, সে আসলে এই নরখাদক আদিবাসী। সে নিজের রক্তমাখা কাটারিটি নামিয়ে রাখে, ওই কুড়ালটি হাতে তুলে নেয়। এর পরের দৃশ্য আমাদের দেখানো হয় একটা সুন্দর রিসর্ট, যেটা জঙ্গল থেকে কিছুটা দূরেই ছিল। সেখানে দুটি বিবাহিত দম্পতি ছুটি কাটাতে এসেছে, রিচি, জ্যাসমিন, এজে এবং মায়া। রিচি এজেকে জঙ্গলের নদীতে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। তার সাথে সাথে রিচি খুবই আনন্দের সাথে তাদেরকে জানায় তার ব্যবসায় অনেক লাভ হয়েছে, তাই এই ট্রিপের সমস্ত খরচ সে নিজেই দেবে। এমনকি এজে আর মায়ার খরচও সেই দেবে। মায়া এটা শুনে খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু এজের এই বিষয়টা খুবই বিরক্তিকর লাগে, কারণ সে স্পষ্ট বুঝতে পারে রিচি আসলে তার টাকার অহংকার দেখাচ্ছে। এরপর তারা নিজেদের রুমে ফিরে আসে। এজে রেগে গিয়ে মায়াকে প্রশ্ন করে, রিচি আমাদের খরচ কেন দেবে? সে কি মনে করে আমরা নিজেদের খরচ চালাতে পারি না? মায়া তাকে বোঝানোর চেষ্টা করে এবং এজেকে মনে করিয়ে দেয়, রিচি সেই স্কুলের সময় থেকে তোমার খুব ভালো বন্ধু, তাই এটাকে এত বড় করে দেখার কিছুই নেই। মায়ার বোঝানোর পরেও এজের মনে রিচির জন্য রাগ থেকেই যায়। তার রাগ করার যথেষ্ট কারণ ছিল। তারা এত ভালো বন্ধু হওয়ার সত্ত্বেও রিচি যখন নিজের কোম্পানি শুরু করেছিল, তখন সে এজেকে সাথে নেয়নি। তাই এজে এখন তার স্ত্রী মায়ার বাবার কোম্পানিতে একটা চাকরি করে, কিন্তু এই চাকরি নিয়ে সে একদমই খুশি নয়। কারণটা সবাই জানে, কারণ নিজের যোগ্যতায় নয়, তার স্ত্রীর রেফারেন্সেই সে এই কাজটা পেয়েছে। পরের দিন সকালে সবাই ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। প্রথমে তারা তাদের গাইড নিকের সাথে দেখা করে। নিক সবাইকে নিরাপত্তার জন্য একটা করে লাইফ জ্যাকেট দেয়।
এরপর সব কাপেলরা একটা করে নৌকায় উঠে পড়ে। অন্যদিকে নিক একা একটা নৌকায় বসে সবাইকে বুঝিয়ে দেয় কিভাবে নৌকা আর বৈঠা সামলাতে হবে। কিছু দূর যাবার পর নিক তাদের বলে তারা চাইলে আজকের রাতটা এখানেই কাটাতে পারে, কালকে সকালে সবাই আবার রিসর্টে ফিরে যাবে। সবাই নিকের এই সুন্দর প্রস্তাবে রাজি হয়ে যায়। নিক সবার কাছ থেকে তাদের ফোনগুলো চেয়ে নেয়, যাতে সে সেগুলিকে একটা ওয়াটারপ্রুফ ব্যাগে নিরাপদে রাখতে পারে, কারণ জলে পড়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে যোগাযোগের মাধ্যম তাদের কাছে এটাই। সবাই ফোন দিতে রাজি হলেও এজে নানান অজুহাত দেখায়। তাছাড়া তার ফোন না দেওয়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে আছে, সেটা আমরা পরে বুঝতে পারবো। এজের ফোন ছাড়াই বাকিদের ফোনগুলি ওয়াটারপ্রুফ ব্যাগে রাখার পর আবার সবাই সামনের দিকে এগোতে শুরু করে। নৌকা চালানোর মাঝে নিক এই জঙ্গল সম্পর্কে তাদের একটু একটু গল্প শোনাতে থাকে। সে জানায় বংশ পরম্পরায় তার পরিবার এই জঙ্গলের সাথেই যুক্ত। তার বাবা, ঠাকুরদা, ঠাকুরদার বাবা সবাই এই এলাকায় গাইড ছিলেন, আর তার ঠাকুরদার বাবাই নাকি প্রথমে এখানে পা রেখেছিলেন। কিন্তু শোনা যায় তিনি স্থানীয় এক উপজাতির মুখোমুখি হওয়ার পর নিখোঁজ হয়ে যান। তার এই নিখোঁজ হওয়ার ব্যাপারটা সবার কাছে রহস্য হয়েই থেকে যায়, কারণ পরে শুধু তার কিছু জিনিস আর মানুষের কিছু হাড়গোড় ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আর এখানেই আমরা পরিষ্কার বুঝতে পারি যে ওই উপজাতিরা আসলে নরখাদক ছিল। এই গল্প শুনে জ্যাসমিন ও মায়া কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু নিক এই ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়ে বলে ভয় পাওয়ার কিছুই নেই, সেই নরখাদকদের ডেরা এখান থেকে অনেকটা দূরে, আর সেখানে যাওয়ার রাস্তাও বহুকাল ধরে পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। তবে অন্যদিকে বাইকে করে এক প্রেমিক প্রেমিকা জঙ্গলের একেবারে ওই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েছে। সেখানে ডু নট এন্টার লেখা একটা বোর্ড লাগানো আছে। তারা সেখানে যাবার পর তাদের ফোনে একটা ভিডিও রেকর্ড করে এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। আসলে তারা দুজন ব্লগার ছিল। ভিডিওটি পোস্ট করার সাথে সাথে অনেক ভিউ চলে আসে, আর এই ভিউয়ের লোভে তারা আরও একটি অ্যাডভেঞ্চার ভিডিও বানাতে চাইছিল। তাই তারা সেই ডু নট এন্টার লেখা বোর্ডটিকে গুরুত্ব না দিয়েই ওই পথ দিয়েই জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু কিছু দূর যেতেই তাদের সাথে যা ঘটে সেটা ভয়ানক বললেও খুব কম হবে। হঠাৎ একটা অজানা কিছু ছেলেটির ঘাড়ে সজোরে আঘাত করে। এরপর ওই মেয়েটি যখন তার বয়ফ্রেন্ডের কাছে যায়, সে যা দেখে সেটা যে কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা একেবারেই অসম্ভব। সে দেখে তার বয়ফ্রেন্ডের মাথা কেটে ফেলা হয়েছে। ড্যানি, মৃত্যু তার একেবারে সামনে। এই মুহূর্তে তার কি করা উচিত সে কিছুই বুঝতে পারে না। সে ভয়ে জঙ্গলের আরো গভীরে ঢুকে পড়ে। তখনই সে তার সামনে একটা গুহা দেখতে পায়। সে নিজের প্রাণ বাঁচানোর আশায় ওই গুহার ভিতরে আশ্রয় নেয়, কিন্তু গুহার দেওয়ালেও ছিল রক্তের দাগ। তার শ্বাস যেন সেখানেই আটকে যায়। সে স্পষ্ট বুঝতে পারে এটা সেই নরখাদকদের ডেরা। নিজেকে বাঁচাতে এবং দর্শকদের নিজের বিপদের কথা জানাতে সে মোবাইল বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করে। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই ওই জঙ্গলি লোকটি মেয়েটিকেও নির্মমভাবে হত্যা করে দেয়। ওদিকে সেই চারজন বন্ধু তীরে পৌঁছায়। রাতে সেখানেই ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। এদিকে এজে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ যখন তারা নদী দিয়ে আসছিল তখন মজা করতে গিয়ে তার ফোনটি হাত থেকে নদীর জলে পড়ে গিয়েছিল। নদীতে পড়ে যাওয়ার কারণে তার ফোনটি নষ্ট হয়ে গেছে এবং সে তার কন্টেন্ট ক্রিয়েশনের কাজ ও বাইরের জগতের সাথে যোগাযোগ করতে পারছে না। ধীরে ধীরে চারিপাশে অন্ধকার নেমে আসে, আর জঙ্গল মানে সেখানে আরও তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আমরা দেখি নিক ও মায়া নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলছে। নিক তাকে তার ঠাকুরদার বাবার একটি পুরনো ছবি দেখায়, যিনি বহু বছর আগে এই জঙ্গল থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল। হয়তো ওই আদিবাসীদের শিকার হয়েছিল তিনি। সে তাকে সেই কাঠুরের গল্পও বলে। সিনেমা শুরুতে আমরা যাকে দেখেছিলাম, এই নরখাদকদের শিকার হয়েছিল যারা। নিক জানায়
তারা শুনেছে ওই শ্রমিককে পুরোপুরি প্রাণে মেরে ফেলার বদলে তাদের শরীর থেকে মাংস কেটে নিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল। আর নিক এখানে তাদেরকে একটি হাড় হিম করা কথা বলে। আসলে ওই আদিবাসী লোকেদের কাছে মাংস তাজা রাখার কোনো প্রক্রিয়া ছিল না, তাই মাংস বেশ কিছুদিন ভালো রাখার জন্যই তারা নিজেদের শিকারকে অল্প অল্প করে কেটে মাংস ব্যবহার করত এবং তাদেরকে সেই অবস্থাতেই জঙ্গলে ছেড়ে দিত। মানে বুঝতে পারছেন কতটা নিষ্ঠুর তারা? কোনো মানুষের শরীর থেকে অল্প একটু মাংস কেটে নিয়ে তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হতো, আর সেই মানুষগুলো যখন যন্ত্রণায় ছটফট করত সেটা দেখে তারা খুবই আনন্দ পেত। আর এটা এক ধরনের খেলা, তারা সেই অসহায় মানুষগুলোর সাথে খেলা খেলত। তাদের মরণ যন্ত্রণায় ছটফট করতে দেখে তারা আনন্দ পেত। এরপর আমরা এজে এবং জ্যাসমিনকে জঙ্গলের মধ্যে লুকিয়ে দেখা করতে দেখি, আর এখানে আমরা জানতে পারি যে এদের দুজনের মধ্যে অনেক দিন ধরেই গোপন সম্পর্ক চলছে। জ্যাসমিন বলে যে তাদের এই সত্যিটা সবাইকে বলে দেওয়া উচিত, কিন্তু এজে জ্যাসমিনের কথায় রাজি হয় না। তারপর জ্যাসমিন নিজের মন শান্ত করার জন্য জঙ্গলের আরও গভীরে চলে যায়, আর এজে ক্যাম্পে ফিরে আসে। রিচি এজে আর জ্যাসমিনের এই ব্যাপারটা কিছুটা টের পেয়ে যায় এবং মনে মনে সন্দেহ করতে শুরু করে, তবে সে এখন তাদেরকে কিছুই বলে না। পরদিন সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে রিচি সেখানে নেই। তখন তারা জানতে পারে রিচি নিকের নৌকাটা তার সাথে নিয়ে গেছে। নিকের নৌকাতে তাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। আসলে রিচি মানসিক চাপে পড়ে সবার ফোন আর বোট নিয়ে একাই পালিয়ে গেছে। তারা সবাই রিচিকে খুঁজতে বেরোয় এবং খুঁজতে খুঁজতে অবশেষে তারাও সেই নিষিদ্ধ এলাকাতে ঢুকে পড়ে। আর তখনই নিকের মনে পড়ে যায় এই নরখাদক আদিবাসীদের কথা। নিক তাদের বলে, এই নিষিদ্ধ এলাকায় ঢোকা মানে নিজেদের মৃত্যুকে ডেকে আনা। আমাদের উচিত নিজেদের জীবে ফিরে যাওয়া আর অথরিটিকে খবর দেওয়া। কিন্তু বাকিরা সিদ্ধান্ত নেয় রিচিকে না নিয়ে তারা এখান থেকে ফিরবে না। এ যে বারবার বলতে থাকে ওইসব নরখাদক উপজাতির গল্পগুলো একদম বাজে কথা, এই রকম আবার হয় নাকি? এইভাবে তারা এক প্রকার জেদ ধরে বসে। তাই নিকের কাছে আর কোনো উপায় থাকে না, শেষমেশ তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। এরপর তারা ধীরে ধীরে সেই রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে পড়ে। সেখানে যাবার পর প্রথমেই তারা নিকের নৌকা দেখতে পায়, কিন্তু নৌকাতে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো ছিল না। তারা নৌকা থেকে নামার পর রিচির লাইফ জ্যাকেট পরে থাকতে দেখে, কিন্তু রিচিকে তারা কোথাও দেখতে পায় না। তখন তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে তারা রিচিকে খুঁজে বার করবেই। কিন্তু নিক তাদের সাথে যেতে রাজি হয় না। নিক বলে, যদি 1 ঘন্টার মধ্যে তোমরা ফিরে না আসো তাহলে আমি একাই নৌকা নিয়ে এখান থেকে চলে যাব। তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সবাই নিকের কথায় রাজি হয়ে যায়। রিচি! কিছুটা দূরে যেতেই তারা তাজা রক্তের দাগ দেখতে পায়। সেই শান্ত পরিবেশের মধ্যে নিক তাদের ফেরার অপেক্ষা করতে থাকে। চারিপাশটা গা ছমছমে পরিবেশ, জঙ্গল থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। আর হঠাৎই তখনই সে আশেপাশে একটা আওয়াজ শুনতে পায়। প্রথমে সে একটু ঘাবড়ে যায়, কিন্তু সে নিজেকে শান্ত করে। তার ছুরিটি বার করে চারিপাশটা ভালো করে দেখে। তার মনে হয় ওই জঙ্গলি আদিবাসীগুলি হয়তো তার পিছু নিয়েছে। ভয়ে ভয়ে সে সামনের দিকে এগিয়ে যায়, আর তখনই সে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। তখনই একজন নরখাদক আদিবাসী আচমকা নিকের উপর আক্রমণ করে দেয়। নিজের প্রাণ বাঁচাতে নিক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর সেই আদিবাসী লোকটি পাগলের মতো তার পিছু নেয়। অবশেষে নিক নৌকার কাছে পৌঁছে যায়, তবে রহস্যজনকভাবে আবারও চারিদিকটা একেবারে শান্ত হয়ে যায়। নিক মনে করে সেই নরখাদকটি হয়তো তার পিছু নেওয়া ছেড়ে দিয়েছে। অন্যদিকে তারা তিনজন রিচিকে খুঁজতে খুঁজতে সেই গুহার ভিতরে চলে আসে, যেখানে সেই ভ্লগার মেয়েটির উপর হামলা হয়েছিল। সেখানে তারা একটা হেলমেট পরে থাকতে দেখে।
আর ঠিক তখনই রিচি কোথার থেকে সেখানে চলে আসে। সবাই তাকে দেখে চমকে যায়। সে তাদের বলে তার ঘুম আসছিল না, তাই সে ক্যাম্প থেকে বেরিয়ে এসেছিল। এটা শুনে সবাই তার উপর ভীষণভাবে রেগে যায়, তবে সে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। জ্যাসমিন তাকে জিজ্ঞাসা করে তাদের ফোনের ব্যাগ কি সে সাথে নিয়ে এসেছে, কিন্তু রিচি জানায় ফোনের ব্যাগ সম্পর্কে সে কিছুই জানে না। তারপর তারা নৌকার দিকে ফিরে আসে। আসার পথে এজে রিচিকে জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে কিনা, সে কেন তাদের না বলেই হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। তখন রিচি এজেকে তার ফোনটা ফেরত দিয়ে বলে এটা এখন একদম ঠিকঠাক কাজ করছে। এটা দেখে এজে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে রিচি নিশ্চয়ই তার ফোন চেক করেছে, আর এখন সে জ্যাসমিনের সাথে তার সম্পর্কের কথাও জেনে গেছে। তারপর তারা যখন নদীর পাড়ে ফিরে আসে তখন দেখে নিক তার নৌকাসহ উধাও হয়ে গেছে। তারা মনে করে যেহেতু অনেক দেরি হয়ে গেছে সে হয়তো ফিরে গেছে, কিন্তু তখনই তারা নিকের ছুরিটি মাটিতে পড়ে থাকতে দেখে। সে এটা এখানে কেন ফেলে গেছে? তাদের মনে অনেক রকম প্রশ্ন থাকলেও তারা তখন সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নদীর পথ ধরে তারা কিছুটা সামনের দিকে এগিয়ে যায়, আর তখনই তারা নিকের নৌকাটা দেখতে পায়। निक, वो क्या है? নিকের কাটা মাথাটা একটা পাত্রের মধ্যে ফুটছে। এটা দেখার পর তারা স্পষ্ট বুঝে যায় ওই নরখাদ্যক আদিবাসী সত্যিই তাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আর নিক এতক্ষণ তাদের যে গল্প বলেছিল সেটা আসলেই কোনো গল্প ছিল না, একদম সত্যি ঘটনা। পুরো বিষয়টা যখনই তাদের কাছে পরিষ্কার হয়ে যায় তারা সঙ্গে সঙ্গে নিজেদের নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ আগে থেকেই একজন নরখাদক তাদের উপর নজর রাখছিল। আর এই লড়াইয়ের মাঝেই তাদের নৌকাগুলো জলের স্রোতে ভেসে যায়। এই পুরো ঘটনাটা আরেকজন আদিবাসী দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। তবে এদিকে এরা বুঝতে পারে তারা শুধু নৌকাই হারায়নি, এখান থেকে বেঁচে ফেরার রাস্তাও হারিয়ে ফেলেছে। এরপর আমরা একটি ভয়ঙ্কর ঘটনা দেখতে পাই। দূর থেকে সবকিছু দেখছিল যে আদিবাসী লোকটি, সে তার আহত সঙ্গীর কাছে এগিয়ে আসে, কিন্তু তাকে বাঁচানোর বদলে সে কুঠারের এক আঘাতে তার জীবন পুরোপুরি শেষ করে দেয়। এরপর সে নিজের সঙ্গীর হৃৎপিণ্ড কেটে বার করে খেতে শুরু করে। তবে এটা হয়তো তাদের কোনো প্রাচীন রীতির মধ্যে পড়ে। তখনই সে এই ঘটনার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল আর তাদের উপর আক্রমণ করার সুযোগের অপেক্ষায় ছিল। তারা জঙ্গল থেকে বাইরে বেরোনোর আর কোনো পথ খুঁজে পায় না। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় রাতটা এখানেই কাটানো হবে। এরপর জঙ্গলে রাত নেমে আসে। তারা ঠিক করে তারা একে একে জেগে পাহারা দেবে। প্রথমে কিছুক্ষণ রিচি পাহারা দেয়, তারপর যখন এজে পাহারা দিতে আসে তখনই অনেক জংলি মশা তাকে কামড়াতে শুরু করে। সেই মশার কামড়ের হাত থেকে বাঁচতে সে নিজের সারা গায়ে কাদা মেখে নেয়। ওদিকে ওই জংলি নরখাদক তখনও তাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল আর তাদের উপর আক্রমণ করার সুযোগের অপেক্ষায় ছিল। এজে বুদ্ধি করে কাদার মধ্যে নিজেকে লুকিয়ে নেয়। তখনই সেই আদিবাসী নরখাদক লোকটি তার পাশ দিয়েই হেঁটে যায়, কিন্তু সে এজেকে দেখতে পায় না। এজে এই সুযোগটা কাজে লাগায়। তখনই রিচি সেখানে চলে আসে এবং পিছন দিক থেকে তার উপর হামলা করে। এদিকে এজে গড়িয়ে খাদের নিচে পড়ে যায়। তখন তার কোনো রকম জ্ঞান ছিল না। তবে কিছুক্ষণ পর এজের জ্ঞান ফিরে আসলে সে দেখে যে আদিবাসীদের একটি দল রিচিকে বেঁধে রেখেছে এবং তাকে হত্যা করার পরিকল্পনা করছে। তারা যখন নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত ছিল তখন এজে চুপচাপ ঝোপের ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে রিচির একেবারে কাছে চলে আসে। রিচি এজেকে দেখে খুবই খুশি হয়।
তাকে এখান থেকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করে, কিন্তু এজে তাকে সাহায্য করতে একদমই রাজি নয়। এজে বলে, আমি তোমাকে সাহায্য করার মতো পরিস্থিতিতে নেই, কিন্তু আমি তোমাকে বাঁচাতে না পারলেও মায়া ও জ্যাসমিনের কিচ্ছু হতে দেব না। রিচি তাকে বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু এজে সেখান থেকে চলে যায়। এরপর রিচির সাথে যে ঘটনা ঘটে সেটা খুবই অমানবিক। কিছুক্ষণের মধ্যেই আদিবাসীরা রিচির চারিপাশে জড়ো হয় এবং তারা তাদের একটি অদ্ভুত রীতি পালন করতে শুরু করে। এবং তাকে এই অবস্থায় জঙ্গলের মধ্যেই ছেড়ে দেয়। ওই অসহ্য যন্ত্রণা নিয়ে রিচি জঙ্গলের মধ্যে খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে থাকে আর সেখান থেকে বেরোনোর রাস্তা খোঁজার আপ্রাণ চেষ্টা করে। সেই আদিবাসীরা আবার তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। রিচি একটা বাচ্চা ছেলের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু ছেলেটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তখনই একটি কাঠের লাঠি তার বুকে ঢুকে যায়। সেখানেই মারা যায় সে। পরদিন সকালে মায়া ও জ্যাসমিন ঘুম থেকে উঠে দেখে এজের শরীরে অনেক ক্ষত চিহ্ন, তবে রিচি সেখানে নেই। কিন্তু এজে এখানে তাদের মিথ্যা কথা বলে। সে বলে রিচি আগেই তাদের জিপ খুঁজতে চলে গেছে, এখন তাদেরকেও এগিয়ে যেতে হবে। এরপর তারা তিনজন নদীর রাস্তা খুঁজে পায়, কিন্তু সেই আদিবাসীরা এখনও তাদের পিছু ছাড়েনি। তারা যখন দেখে যে একজন আদিবাসী তাদের পিছনেই আসছে, তখন তারা তাড়াতাড়ি সেখান থেকে পালানোর চেষ্টা করে। তাদের হাত থেকে বাঁচতে তারা আবার জঙ্গলে পালিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে পালাতে গিয়ে যেটা দেখে মনে হচ্ছে এটা একটা মানুষ ধরার ফাঁদ, আর এটা ওই আদিবাসীরাই বানিয়ে রেখেছিল। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। মায়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে জ্যাসমিনকে সেখান থেকে তুলে আনে। তখন জ্যাসমিন তার কাছে ক্ষমা চায়, কারণ সে মায়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিছুক্ষণ পর তিনজনেই নদীর পাড়ে পৌঁছায়। যেখানে তারা তাদের একটা নৌকা দেখতে পায়, আর এটা দেখে তারা অনেকটাই স্বস্তি পায়। কিন্তু যেহেতু তাদের কাছে কোনো দাঁড় ছিল না, তাই সেই নদীপথে সামনের দিকে এগিয়ে যেতে তাদের খুব কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পর মায়া ও জ্যাসমিন ঘুমিয়ে পড়ে, আর এজে হঠাৎ নৌকা থেকে নেমে আবারও জঙ্গলের দিকে চলে যায়। সে তার ফোনে একটা ভিডিও বানায়, যেখানে সে তাদের অবস্থার কথা বলে এবং কিভাবে ওই উপজাতি লোকেরা তাদের পিছনে লেগেছে তাও জানায়। ঠিক সেই সময় আদিবাসী লোকটি মায়া ও জ্যাসমিনকে দেখে ফেলে। দুজনের মধ্যে ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। মনে হচ্ছিল যেন এজের মৃত্যু এবার নিশ্চিত, কিন্তু এত কিছু ঘটার পরে তার ভিতর থেকে মৃত্যু ভয় পুরোপুরি চলে গেছে। কোনো রকমে এজে আদিবাসী লোকটিকেও মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই এজে সাঁতার কেটে আবারও নৌকার কাছে পৌঁছায়, কিন্তু সে যখনই নৌকায় উঠতে যায় তখনই শুরু হয় আসল লড়াই। কিন্তু এজের মনে রিচির স্মৃতি ভেসে ওঠে। তার বন্ধুর সাথে সে একেবারেই ঠিক করেনি, নিজেকে অপরাধী মনে করে সে। তার সবথেকে প্রিয় বন্ধুকে সে বিপদের মধ্যে ফেলে পালিয়ে এসেছে। এর থেকে বড় পাপ আর কি হতে পারে? সে এই পাপের প্রায়শ্চিত্ত এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে আবারও একবার জঙ্গলের দিকে ফিরে যায়। যদিও মায়া তাকে থামানোর জন্য বারবার চেষ্টা করে, কিন্তু এজে তার কোনো কথায় কান দেয় না। কুড়াল দিয়ে তাদের উপর হামলা চালানো শুরু করে। তবে শেষ পর্যন্ত সেই বুনো লোকগুলো এজেকেও মেরে ফেলে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই জ্যাসমিন এবং মায়া একটা পাড়ে এসে পৌঁছেছে। অনেক কষ্ট করার পর অবশেষে তারা দুজনে জঙ্গল থেকে বের হতে পারে। তখনই সেখানে রেস্কিউ টিম চলে আসে আর তারা তাদের সাহায্য করে। আর এখানেই তাদের এই ভয়ানক যাত্রা অবশেষে শেষ হয়। আর এর সাথেই সিনেমাটিও শেষ হয়ে যায়। এই সিনেমাটাকে শুধু একটা ভয়ঙ্কর জঙ্গলের গল্প মনে করলে অনেক কিছুই চোখ এড়িয়ে যাবে। আসলে নিকের পরিবারের এই জঙ্গলের সঙ্গে বহু পুরনো সম্পর্ক ছিল। তার গ্রেট গ্র্যান্ডফাদার এই এলাকায় এসে নিখোঁজ হয়েছিলেন,
আর এই জঙ্গলটি ছিল একটি ইন্ডিজিনিয়াস ট্রাইবের পবিত্র এলাকা, যেখানে বাইরের মানুষদের প্রবেশ নিষেধ ছিল। কিন্তু চারজন সেই সতর্কতা উপেক্ষা করে ভুল নদীতে ঢুকে পড়ে। এরপর রিচি নিখোঁজ হওয়া, ফোন হারিয়ে যাওয়া এবং একে একে মানুষের মৃত্যু সবকিছু তাদের নিজেদের ভুল সিদ্ধান্তের ফল হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি এজের সঙ্গে জ্যাসমিনের গোপন সম্পর্ক এবং রিচির সেই সম্পর্ক জেনে যাওয়ায় পুরো দলের মধ্যে অবিশ্বাস তৈরি করে। এমনকি রিচি জানতে পারে জ্যাসমিনের পেটে যে সন্তান রয়েছে সেটা তার নিজের নয়। শেষ পর্যন্ত জঙ্গল থেকে পালানোর লড়াই শুধু ট্রাইবদের বিরুদ্ধে থাকে না, তাদের নিজেদের বিশ্বাসঘাতকতা ও ভুল সিদ্ধান্ত তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আর সিনেমার শেষের আসল অর্থ হলো এই নদী শুধু মানুষের রক্তে নয়, তাদের লোভ, প্রতারণা, প্রতিশোধ আর ভুলের পরিণতিতেও রিভার অফ ব্লাড হয়ে উঠেছে। তাই সিনেমাটি আসলে দেখায় কখনো কখনো বাইরের শত্রুর চেয়েও মানুষের নিজের ভুলই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমি দেখছি ইউটিউবে অনেক চ্যানেল আছে যেগুলো খুব একটা ভালো এক্সপ্লেন করছে না, তা সত্ত্বেও তারা ভালো ভিউজ, ভালো সাবস্ক্রাইবার পাচ্ছে, কিন্তু আপনারা আমার এই চ্যানেলটিকে ভালোবাসা দিচ্ছেন না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর নিয়মিত ভিডিও দেখতে ভুলবেন না।